ওকে। তো আজকে যেই চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে প্রাইভেসি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো? স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যালো? জি স্যার, দেখা যাচ্ছে। দেখি তো কারা কারা আছে, আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আপনারা তো কেউ পার্টিসিপেট করতে রাজি না, কথাই বলতে চান না। কথা না বললে এই ধরনের ক্লাস নেওয়া কঠিন স্যার। আমার জন্যও কঠিন, আপনারাও বুঝতে পারবেন না। স্যার একটু আবার বলেন, কি বলছেন? প্রেজেন্ট দেন। ইয়াসিন আরাফাত, শাহিদুল ইসলাম, ইয়েস স্যার। রিফাত হাসান, জিহাদ হোসেন, সাব্বির হোসেন, স্যার সাব্বির আছে। আচ্ছা আচ্ছা, নুহের মোজাম্মেল, তারিকুর রহমান, রুহুল আমিন, স্যার জিহাদও আসবে ক্লাসে, ও হচ্ছে নেটের কারণে আচ্ছা সমস্যা নেই, আসুক। স্যার স্যার জিহাদ আমার লগে আছে। স্যার জিহাদ আমার সাথে আছে। ও আচ্ছা আচ্ছা, দুজন একসাথে আছে স্যার, সুলতান আর রুহুল জিহাদ। আমিন, ইয়েস স্যার, রুহুল আমিন আসি স্যার। রায়হান আক্তার, হুজ্জাতুর রহমান, ইশতিয়াক আহমেদ, শাকিল আহমেদ, সুলতান মাহমুদ, ইয়েস স্যার। কে এম নুসরাত জাহান, প্রেজেন্ট স্যার। বেবি আক্তার। তো যারা যারা এই প্রেজেন্ট দেওয়ার সময় মাইক অন করছেন তারা কথা বলবেন। জিহাদ কথা না বললে আমি এখান থেকে অ্যাবসেন্ট দিয়ে দিব। আসসালামু আলাইকুম স্যার। কারণ স্যার আমি জিহাদ এগুলা, স্যার, আমি আছি। হ্যাঁ কারণ এগুলা হচ্ছে এই ধরনের টপিকগুলা আলোচনা ভিত্তিক। প্রশ্নগুলাও নিশ্চয়ই মিড টার্মে দেখছেন, সরাসরি কোশ্চেন এইভাবে আসে না। বিভিন্ন স্টোরি আসে, সিচুয়েশন আসে। এই সিচুয়েশন গুলো আমরা আলোচনার মাধ্যমে যেই অ্যান্সারটা বের আপনারা শুনতে পাবেন, সেই অ্যান্সারটাই কিন্তু পরীক্ষায় দিলে বেটার নাম্বার আসবে, নাহলে কিন্তু এ প্লাস আসবে না। আচ্ছা যাই হোক, তো হ্যাঁ প্রাইভেসি, এটার বাংলা কে বলতে পারবেন? প্রাইভেসি শব্দটার বাংলা কি? গোপনীয়তা। গোপনীয়তা, থ্যাংক ইউ ম্যাডাম। সো প্রাইভেসির ব্যাপারটা আসলে কি? প্রাইভেসি মানে হচ্ছে যে যেই ধরনের ইনফরমেশন আমরা চাই না অন্য কেউ জানুক। হুম, তো বলেন শুনি যে এরকম দু একটা ইনফরমেশন যেটা গোপন, আমরা চাই যে গোপন থাকুক, বা সচরাচর আমরা চাই না যে আমাদের অনুমতি ছাড়া কেউ ইউজ করুক। কিছু ইনফরমেশন বলেন শুনি। ফোন নাম্বার বা টিআর। হ্যাঁ হইতে পারে, ফোন নাম্বার, অ্যাড্রেস, আমাদের প্রোফাইল পিকচার গুলো, হইতে পারে। আর কিছু? আর কেউ? আরো অন্য ধরনের কোনো প্রাইভেট ইনফরমেশন? ক্রেডিট কার্ডের নাম্বার, পাসওয়ার্ড। হ্যাঁ সেটাও হইতে পারে যে ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশন বা ক্রেডিট কার্ড নাম্বার, পিছনে একটা সিভিভি নাম্বার থাকে। হ্যাঁ ৩ অক্ষরের একটা সিভিভি নাম্বার থাকে সেইটা। তো মোটামুটি আপনাদের আইডিয়া আছে দেখা যাচ্ছে যে এই ধরনের ইনফরমেশন গুলা প্রাইভেট। তা এখন প্রাইভেট ইনফরমেশনের ২ টা অ্যাসপেক্ট আছে। একটা অ্যাসপেক্ট হচ্ছে কমিউনিকেশনের প্রাইভেসি, আরেকটা হচ্ছে কি ডেটার প্রাইভেসি। কমিউনিকেশন প্রাইভেসি বলতে যেটা বোঝাচ্ছে যে যখন আমরা, ধরেন কথার কথা আপনি হোয়াটসঅ্যাপে একজনকে মেসেজ করলেন, কি মেসেজ করলেন, কি ছবি পাঠালেন, কি ভিডিও পাঠালেন, এই জিনিসগুলো হচ্ছে কমিউনিকেশন প্রাইভেসির আন্ডারে পড়ে।
যেমন এই যে লাস্ট গভর্নমেন্টের সময় আপনারা কি দেখছেন? যা আমাদের মন্ত্রী মিনিস্টার সবার ফোন কল রেকর্ড করে প্রাইম মিনিস্টারের কাছে পাঠায়, এটা দেখছেন না? সবকিছু যে রিপোর্ট করা হয়, মনে আছে এই জিনিসটা? হ্যালো, এটা দেখছিলেন যে সব ধরনের হাই প্রোফাইল লোকের ফোন কল রেকর্ড, এটা যে আগের আগের গভর্নমেন্টের সময় প্রাইম মিনিস্টারের কাছে জমা দেওয়া হতো, এটা আপনারা দেখেন নাই কেউ? না স্যার, এই বিষয়ে তো জানি না। অন্যরা অন্যরা কেউ দেখেন নাই? এটা তো খুব পপুলার একটা জিনিস ছিল যে যদি হাই প্রোফাইল লোকদেরই ফোন কল এইভাবে রেকর্ড করা হয়, তাহলে আমরা আর কি, আমরা নর্মাল স্যার পাবলিক। সিএসসি স্টুডেন্টরা রাজনীতি নিয়ে এত ভাবে না, এইসব জিনিস রাখে না মাথায়। হ্যাঁ, হ্যাঁ, সিএসসি স্টুডেন্টরা, আমাদের আসলে পলিটিক্স এর সময় নেই, এটাও একটা পয়েন্ট। তো এই বিষয়টা হচ্ছে কমিউনিকেশনের প্রাইভেসি। তার মানে হচ্ছে যে যখন একটা পার্টি আরেকটা পার্টির সাথে কমিউনিকেট করতেছে, আদার কোনো থার্ড পার্টি যাতে এই কমিউনিকেশনটা ইন্টারসেপ্ট করতে না পারে। এইটা আবার কিন্তু সিএসসির একটা খুব গুরুত্বপূর্ণ টপিক। কথা বলছেন? আমরা এই যে স্পেশালি সাইবার সিকিউরিটি এই টপিকে কেউ কাজ করেন? সাইবার সিকিউরিটি বা স্যার ক্লাবে আছে, হ্যাঁ, মানে ক্লাবে থাকেন। কয়েকদিন ক্লাস করছি। তো আমরা কিন্তু মূলত এই জিনিসগুলা নিয়েই চেষ্টা করি যে কমিউনিকেশনের ভিতরে বা যখন ডেটা কমিউনিকেশন হয় তার মধ্যে যাতে কোনোভাবেই ইন্টারসেপ্ট করা না যায়। যদি ইন্টারসেপ্ট করাও যায়, ডেটাগুলো এমনভাবে এনক্রিপ্ট করা দরকার যাতে সেটা একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ টাইমে তারা ডিক্রিপ্ট করতে না পারে। এই জিনিসগুলো কিন্তু আবার আমাদের পড়ার ভিতরে চলে আসে, ঠিক না? আচ্ছা। আর সেকেন্ডটা হচ্ছে ডেটার প্রাইভেসি, যেটা এই যে একটু আগেই ম্যাডাম বললেন যে বিভিন্ন ধরনের প্রাইভেট ডেটা থাকতে পারে, আমাদের মোবাইল ফোন নাম্বার, আমাদের অ্যাড্রেস থাকতে পারে, ইমেল আইডি পাসওয়ার্ড হইতে পারে, বা বর্তমান সময়ে আমরা অনেক সময় বিভিন্ন ধরনের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ইউজ করি, এমএফএস গুলো। সো এমএফএস গুলার মনে করেন পিন নাম্বার বা ইত্যাদি জিনিসগুলা, এগুলা কিন্তু ডেটা প্রাইভেসির ভিতরে পড়ে। তাহলে বুঝছেন ইনফরমেশন প্রাইভেসির দুইটা অ্যাসপেক্ট। এটা হচ্ছে কমিউনিকেশনের প্রাইভেসি, যখন আমি যখন কারোর সাথে কমিউনিকেট করতেছি, কোনো মেসেজিং করতেছি, সেই মেসেজটা যাতে কোনো একটা থার্ড পার্টি উইদাউট অথরাইজেশন ইন্টারসেপ্ট করতে না পারে। আর ওইদিকে আরেকটা কি, ডেটার প্রাইভেসি। আচ্ছা, তো এখন আমরা মূলত ওই যে কেন আমাদের পড়তে হবে, হ্যাঁ, প্রাইভেসি বা এই জিনিসগুলো নিয়ে পড়ার কি আছে, এটার রিজনটা হচ্ছে যে মূলত আমরা যারা সিএসসি স্টুডেন্ট, আমরা হিউজ পরিমাণ মানুষের প্রাইভেট এবং পার্সোনাল ডেটা কালেক্ট করব এবং সেটা আমাদের বিভিন্ন পারপাসে ব্যবহার করব। সেটা অ্যাডভার্টাইজমেন্ট পারপাস হইতে পারে, সেটা একটা মেশিন লার্নিং এর মডেল ট্রেন করার কাজে ব্যবহার হইতে পারে। সো এগুলা যখন আমরা কালেক্ট করব, সেই ইনফরমেশন কালেক্ট অ্যান্ড ইউজ, তখন যাতে যেই কান্ট্রির আন্ডারে আমরা থাকি সেই কান্ট্রির প্রাইভেসি ল বা জেনারেল যেই প্রাইভেসি অ্যাসপেক্ট গুলা থাকে সেগুলো যাতে আমরা মেনটেন করি, এই একটা সেন্স আপনাদের থাকা দরকার। কারণ গ্রাজুয়েশনের পর বা ইভেন এখনো আপনারা অনেক সময় দেখবেন যে আমাদের প্রফেশনাল লাইফে আমরা অনেক প্রাইভেট ইনফরমেশন পাই বা আমাদের কালেক্ট করতে হয় ফর অফিস পারপাস। এখন সেই ইনফরমেশন কালেকশনের ফেয়ার ওয়েটা কি, বা এই ইনফরমেশন নিয়ে আমি যখন কোনো একটা কথার কথা একটা অ্যাপস, হ্যাঁ, যখন মানুষের প্রাইভেট ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করে, তখন তাকে কি কি স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয়, এই জিনিসগুলোর সেন্সটা গ্রো করা জরুরি। বুঝতে পারছেন তাহলে কেন আমাদের প্রাইভেসি চ্যাপ্টারটা পড়তে হচ্ছে? হ্যালো। জি স্যার। হ্যাঁ, তো এবার দেখি যে বিভিন্ন ধরনের প্রাইভেট ইনফরমেশন, ফিনান্সিয়াল ডেটা অলরেডি আপনারা কিছুটা বলেই ফেলছেন। অলরেডি আমরা এটা বিষয়ে কিছুটা আলোচনা হয়েই গেছে যে একটু দাও। হ্যাঁ, হ্যাঁ। ও শিয়া, হ্যাঁ, কি অবস্থা? এই তো আছে ভালো।
কই? ও, বললাম বেরোবি নাকি? ও, আচ্ছা, সমস্যা নাই। ওই শিশির আসছিল বাসায়, ভাবলাম বেরোবো কিনা। আছে আছে। আসছে একটু আগে, আধা ঘন্টা হবে। আচ্ছা, বলিস যদি বেরোস, হ্যাঁ? ঠিক আছে। সরি, একটা ফোন আসছিল। তো আহ, এই যে ধরেন ফিনান্সিয়াল ডেটা, তাহলে ফিনান্সিয়াল ডেটা কিরকম? আমাদের ব্যাংকের স্টেটমেন্ট হতে পারে। আচ্ছা, ব্যাংক স্টেটমেন্ট কি জিনিস? কে বলতে পারবেন? ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক কি কি লেনদেন করছি এই মান্থে ওই হ্যাঁ, স্টেটমেন্টটা। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। সো একটা সার্টেন টাইমের ভিতরে কোথা থেকে টাকা আসলো, কোথায় টাকা গেল, কবে গেল, এটা যে টোটাল ইনফরমেশনটা, এটা অনলাইনেই পাওয়া যায়। আবার অনেক সময় ব্যাংকের থেকে অফিসিয়ালিও কালেক্ট করা সম্ভব। সো এগুলো কিন্তু প্রাইভেট ইনফরমেশন, রাইট? তো এখন আসেন হচ্ছে ফিনান্সিয়াল ডেটা নিয়ে আপনাদেরকে একটা ইথিক্যাল একটা কোশ্চেন দেই, দেখি কে কি বলেন। ধরেন কথার কথা, রিফাত হাসান, তো ওনার একটা অনেক বড় বিজনেস অর্গানাইজেশন আছে, এবং এই অর্গানাইজেশনের এগেনস্টে একটা অভিযোগ আসছে যে তাদের আহ, আয় ব্যয়ের হিসাবটা যেটা তারা ট্যাক্স রেকর্ডে দেখায় সেটা কারেক্ট না, এবং তারা হিউজ পরিমাণ ট্যাক্স ফ্রড করে। এখন এটার ইনভেস্টিগেশনের জন্য এনবিআর এর নাম শুনছেন না? এনবিআর, এনবিআর এর নাম শুনছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার। আচ্ছা, এই একটু বোধহয় বৃষ্টির জন্য নেটওয়ার্কটা ঝামেলা করতেছে, ওয়াইফাই। সরি। তো যেটা বলতেছিলাম যে ধরেন কারো নামে একটা ইনভেস্টিগেশনের জন্য এনবিআর বা বাংলাদেশ ব্যাংক হতে পারে, হোয়াট এভার, তো রিফাত হাসানের যেই পার্সোনাল অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টটার 1 বছরের স্টেটমেন্ট রিকোয়েস্ট করলো। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই স্টেটমেন্টটা উইদাউট রিফাত হাসান এক্সক্লুসিভ ভোকাল অথবা রিটেন কনসেন্ট ছাড়া, ঠিক আছে, ব্যাংক দিতে পারে কিনা? দেখি তো আপনারা কি বলেন। সিচুয়েশনটা কি বুঝছেন? ওনার নামে অভিযোগ আসছে যে উনি ট্যাক্স ফাঁকি দেয়। এটার জন্য পুলিশ হোক বা এনবিআর হোক, তারা ধরেন এনি ব্যাংক, তাদের কাছে বলছে যে রিফাত হাসান 1 বছরে যত লেনদেন হয় এগুলো সব আমাদের কাছে পাঠান। এখন এটা তার অনুমতি ছাড়া দেওয়া যাবে কিনা? স্যার স্যার এটা পুলিশ যদি ইনভলভ করে থাকে তা দেওয়া যাইতে পারে। দেওয়া যেতে পারে। আর অন্যরা? স্যার এটা বাংলাদেশ ব্যাংকের আন্ডারে, যেহেতু আমাদের অন্য সবগুলো ব্যাংক পরিচালিত হয়, সো সেহেতু বাংলাদেশ ব্যাংক এটা যদি বাংলাদেশ চায় ব্যাংক অবশ্যই চাইলেই তাকে হ্যাঁ দেওয়া, হ্যাঁ অবশ্যই দিতে দেওয়া হবে। যায়। তা আসলে কিন্তু ব্যাপারটা এরকমই হয় বাংলাদেশেও। এই প্র্যাকটিসটাই, কেউ আসলো নাকি? বাংলাদেশে আমরা এই প্র্যাকটিসটাই দেখি, কিন্তু আপনারা যদি ফরেন কান্ট্রিতে যান, স্পেশালি সুইস ব্যাংকগুলা, তারা কখনোই ইউজারের অনুমতি ছাড়া তাদের ফিনান্সিয়াল কোনো ডেটা কাউকে অ্যাক্সেস দেয় না। সেটা তো কোনো দেশের গভর্নমেন্টও যদি রিকোয়েস্ট করে তাও না। বুঝতে পারছি? এই জন্য তো সবাই সুইস ব্যাংকে রাখে হ্যাঁ, স্যার, এই জন্যই সবাই সব অবৈধ প্রাইভেট টাকা। ব্যাংকে রাখে। আচ্ছা, সো ফিনান্সিয়াল ডেটার ব্যাপারটা বুঝছেন, সিকিউরিটি, যে দেখা যাচ্ছে যে উম, এটার একটা মানে ভালো মন্দ দুই দিকেই আছে। আচ্ছা, এবার আরেকটা প্রশ্ন করি, দেখি এবার একটু পার্টিসিপেট করবেন সবাই, হ্যাঁ? ধরেন আমরা তো নর্মাল পাবলিক, দুইটা বাংলাদেশে ব্যাংক আছে। একটা ব্যাংক যারা গভর্নমেন্ট বা কোনো অথরিটি যদি এরকম কোনো ইনফরমেশন চায় দিয়ে দেয়, আর আরেকটা ব্যাংক হচ্ছে ইউজারের এক্সক্লুসিভ রিটেন বা ভোকাল কনসেন্ট ছাড়া
কোনো ধরনের ফিনান্সিয়াল ডেটা ডিসিমিনেট করে না। প্রশ্ন হচ্ছে আপনি কোনটা অ্যাকাউন্ট খুলবেন? দেখি তো আপনারা কে কি বলেন। হোস্টের জন্য অবশ্যই সেকেন্ডটা। এটা দেয় না, এটাই অবশ্যই। না, আমাদের তো কোনো সমস্যা নাই। আমরা তো দুর্নীতি করব না। বা আমাদের তো কোনো ভয় নাই। ব্যাংক অ্যাকাউন্টে থাকবেই ৳৫,০০০। ওটা দেখলেই কি? তো তারপরে তাহলে স্যার আমাদের আসলে ম্যাটার করে না। অন্যরা বলেন দেখি সাব্বির কোথায় খুলবেন? মানে ২ টা অপশনই আছে। একটা হচ্ছে সিকিউরড, আরেকটা হচ্ছে গভর্নমেন্ট চাইলে দিয়ে দেয়। স্যার আমি আমরা তো সবাই সিকিউরিটিতে যাব, সবচেয়ে বেশি গভর্নমেন্টে যাব না। সিকিউরটাই চাই। সিকিউরড এই টাই ক্ষেত্রে সিকিউরটাই চাই। শাহিদুলও মনে হয় সিকিউরিটি খুলবেন নাকি? জি স্যার, সিকিউরিটি হবে। আচ্ছা। তো এখন এখানেই কিন্তু একটা মজার জিনিস আসছে। মজার জিনিসটা হচ্ছে যে স্যার দেখেন, যদি অপশন থাকে, পিপল উইল অলওয়েজ চুজ দ্য বিজনেস অথবা দ্য অ্যাপ দ্য অর দ্য সফটওয়্যার দ্যাট রেসপেক্টস ইউর প্রাইভেসি দ্য মোস্ট। ঠিক না স্যাররা? অর্থাৎ চিন্তা করেন তো আপনারা যখন ছোট ছিলেন, এই ভাই বোন মনে করেন লেটায় বেটায় এক বিছনায় ঘুমায় থাকতেন। কিন্তু এখন যখন বড় হচ্ছেন আস্তে আস্তে, তখন আমাদের সবারই একটা প্রাইভেট স্পেস লাগে। ঠিক না স্যাররা? আমরা একটা ছোট হোক একটা রুম লাগে, একটা টেবিল লাগে, যে টেবিলে আমার জিনিসপত্রগুলো থাকবে। আমি এখানে আমার জিনিসগুলা রাখবো। হ্যাঁ? আমার একটা প্রাইভেসি থাকে। অর্থাৎ মানুষ ন্যাচারালি, তাদের ন্যাচারাল ইনস্টিংক্ট এর মাধ্যমেই তারা চায় যে প্রাইভেসি যাতে বজায় থাকে। সো এটার ফলশ্রুতিটা হচ্ছে যেই অ্যাপসটা বা যেই সফটওয়্যারটা বা যেই অর্গানাইজেশন তাদেরকে সবচেয়ে বেশি প্রাইভেসি দিতে পারবে, ওই অর্গানাইজেশনের ইউজার বেসটা থাকবে বড়। ব্যাপারটা কি বুঝছেন? জি স্যার। হ্যাঁ, তার মানে এটার কিন্তু একটা বিজনেস পার্সপেক্টিভ থাকে। যে অর্থাৎ আমি যদি প্রাইভেসি মেইনটেইন করতে পারি, তখন কিন্তু আমার বিজনেসের প্রফিটটাও বাড়বে, কারণ আমার ইউজার বেস বেশি থাকবে। এই যে দেখেন আমরা ছোট্ট একটা স্যাম্পল নিলাম। টোটাল পপুলেশনের মধ্যে লাইক ১০-১২ জন। তার মধ্যে কিন্তু ৮ জনই বলতেছে আমি সিকিউর জায়গায় খুলবো। ঠিক না? এরকমই হবে। সো আমরা জি দেখি স্যার, যে কারণ স্যার সরকারের মাঝে তো আবার রাজনৈতিক দলেরও ইয়া থাকে। হ্যাঁ, ওদের মানে অদল অনেক বদল ধরনের। হলে সোজা কথা হচ্ছে যে আমার যেমন ধরেন আমার কোনো সমস্যাই নেই। আমার রাজনীতি নাই। আমি নরমাল পাবলিক। আমার খুব একটা টাকাও থাকবে না। তারপরেও অপশন থাকলে আমি কি করব? যেখানে প্রাইভেসি সিকিউরিটি বেশি নিব। অফার করে সেটাই আমি চলে যাব। এইটাই। সো আপনার অ্যাপস, আপনার গেমস, আপনার ধরেন সোশ্যাল মিডিয়া, সেটাতে যদি আমি বেশি প্রাইভেসি দিতে পারি, স্বাভাবিকভাবেই সেখানে ইউজার বেস বেশি চলে যাবে। সো এইজন্যই কিন্তু আমরা দেখি যে অনেক সময় আম যেমন কথার কথা বেশ কয়েক বছর আগেও কিন্তু প্রোফাইল লক বা এই ধরনের ব্যাপারগুলা ছিল না। এটাই Facebook কেন নিয়ে আসছে? নিশ্চয়ই না থাকার কারণে কিছু সমস্যা হয়তো। যার কারণে তারা পরবর্তীতে তাদের প্রাইভেসি ফিচারটা আরেকটু আপগ্রেড করছে। যে এখন আপনি চাইলে প্রোফাইলটা লক করতে পারেন যাতে আপনার ছবিটা ফুল রেজোলিউশনে দেখতে না পাওয়া যায়। অথবা আরো অন্যান্য ইনফরমেশন যাতে না মানে দেখা স্যার যায়। ফ্রেন্ড সার্কেলের বাইরে যাতে কেউ না দেখতে পারে না দেখতে পারে। প্রোফাইলটা। আচ্ছা। তো ফিন্যান্সিয়াল ডেটা গেল। আর আরেকটা জিনিস বলি একটু স্যার, এই যেহেতু এটা আমেরিকান টেক্সট বুক, এখানে অনেক অ্যাক্ট, অনেক ধরনের আইন কানুনের নাম লেখা থাকবে। এগুলো পড়ার দরকার নাই। এগুলো কোনোটাই বাংলাদেশে অ্যাভেলেবল না। বাংলাদেশে প্রাইভেসি অ্যাক্ট ওরকম ভাবে কাজ করে না। সো এগুলা আপাতত স্কিপ করব, হ্যাঁ? এগুলো আমরা পড়ব না। আচ্ছা, সেকেন্ড, হেলথ রিলেটেড ইনফরমেশন। হেলথ রিলেটেড ইনফরমেশন বলতে বোঝায় আ আপনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন দিল, সেগুলা। আপনি কোনো ডায়াগনস্টিক সেন্টারে গেলেন, সেখানে আপনি টেস্ট করালেন, টেস্টের রিপোর্টগুলা। এগুলা কিন্তু সব প্রাইভেট ইনফরমেশন। এগুলা কনসেন্ট ছাড়া নেওয়ার অনুমতি নাই। বুঝছি? কিন্তু তাই কি হয় বাংলাদেশে? একটা ডাক্তার দেখায় যখন বেরোন, কি হয়? কতগুলো লোক বেরোয়ার সাথে স্যার বেরোনোর সবাই সাথে, সাথে ছবি তুলে নিয়ে যায়। প্রেসক্রিপশনের ছবি তুলে। হ্যাঁ। তো তাহলে কি আমার হেলথ হেলথ ইনফরমেশন এর প্রাইভেসিটা কি থাকলো? হ্যাঁ, এটা ঠিক যে ওর আসলে আপনার কি রোগ হইছে তাতে কিছু আসে যায় না। সে মূলত দেখতে যাচ্ছে আপনার আ ছবি। তার সেভ হয় কিনা সরি স্যার, মানে সরি তার। ওষুধ। মানে ওষুধটা জি। দিছে কিনা। বাট স্টিল মানে আমি তো চাই না যে আমি কি অসুখ নিয়ে আসছি এটাও কেউ জানুক। এটা তো একটা প্রাইভেট ইনফরমেশন। বাট স্টিল মানুষ জেনে যাচ্ছে।
তাহলে হেলথ ইনফরমেশন রিলেটেড আমাদের সিএসই লাইনে কি হতে পারে? আমাদের সিএসই লাইনে হতে পারে যখন আমরা মেডিকেল ইমেজ ডেটা সেট নিয়ে কাজ করি। সো আপনারা এখন না হয়তো, বাট অনেকেই সামনের দিনে এআই মডেল ট্রেন করবেন মেডিকেল ইমেজ ডেটা সেটের উপরে। হইতে পারে এক্স-রে ইমেজ, হইতে পারে এমআরআই ইমেজ। ধরেন কথার কথা, আপনি একটা অ্যাপস বানাচ্ছেন যেটা এআই সিস্টেমের মাধ্যমে বা এআই মডেলের মাধ্যমে সে কিছু চেস্ট এক্স-রে ছবি নিবে এবং বলে দিবে যে আপনার নিউমোনিয়া হয়েছে নাকি হয় নাই। বুঝছি? এরকম আপনি একটা অ্যাপস বানাইতে চান। স্বাভাবিকভাবে এই মডেল ট্রেন করার জন্য আপনাকে প্রচুর পরিমাণ এক্স-রে ইমেজ লাগবে। এখন এই এক্স-রে ইমেজগুলা কি আপনি পেশেন্টদের কনসেন্ট সহ নিচ্ছেন কিনা? এটা একটা বিষয়। নাকি কোনো একটা হাসপাতালের সাথে কোলাবোরেশন করে পেশেন্টকে না জানাই তার এক্স-রে একটা করে কপি রেখে দিচ্ছে। স্যার কথা কি এরকমই বুঝছেন? তো সবাই করতেছে। হ্যাঁ, মানে এরকম আসলে কিন্তু না। কারণ আমরা ধরেন কথার কথা কেগেল বা কোনো একটা পাবলিক ডেটা সেটে যাই, তখন তারা কিন্তু এটা অনুমতি নিয়ে করে। অর্থাৎ স্যার ওপেন ইউজারকে এআই জানায়। যা করছে সবকিছু কি অনুমতি নিয়ে করছে? হ্যাঁ, হ্যাঁ স্যার, আরেকবার একটু বলেন। ওপেন এআই যে বানাইছে ওদের হ্যাঁ, মডেল এগুলা সেইটাই, কি সেইটাই। অনুমতি এখন নিয়ে এই করছে? যে এটাই হলো বিষয়। আমরা তো এথিক্স এর পড়তে হয় এইজন্য। যে কারণ আমরা অনেক সময় আনইথিক্যাল অনেক কাজ দেখি। বাট যেটা কিন্তু আসলে ঠিক না। ঠিক না স্যাররা? আমরা অনেক সময় দেখি যে অনেক বড়, বড় কোম্পানি তারা ডেটা কালেক্ট করতেছে মানুষের উইথআউট এনি কনফার্মেশন, উইথআউট এনি নোটিফিকেশন। হ্যাঁ, নিয়ে নিচ্ছে ডেটা। তো এগুলাই আমরা আস্তে, আস্তে দেখব যে এগুলার কারণে কি, কি সমস্যা হইতে পারে সামনে। তাহলে হেলথ রিলেটেড ইনফরমেশন কি? প্রাইভেট। কারো যদি আপনারা যদি কোনো হেলথ অ্যাপস বানান, সেটা হইতে পারে এমন যে আ এরকম একটা অ্যাপস বানালেন যে আপনার ইউজারের যে স্মার্ট ওয়াচটা আছে সেখান থেকে তার হার্টবিটটা আপনার অ্যাপসে চলে আসে এবং সেখান থেকে আপনি নানান ধরনের জিনিস সাজেস্ট করেন। অবশ্যই একটা প্রপার সিস্টেমের মাধ্যমে যেতে হবে যাতে ইউজার জানে যে তার স্মার্ট ওয়াচ থেকে একটা সেন্সরের ডাটা অন্য একটা সার্ভারে চলে যাচ্ছে। এটা এটা অবশ্যই তাকে জানাইতে হবে। আদারওয়াইজ কিন্তু লিগ্যাল কনসিকুয়েন্স আসতে পারে। আচ্ছা। চিলড্রেন্স পার্সোনাল ডেটা, বাচ্চাদের ইনফরমেশন। বাচ্চাদের ইনফরমেশন প্রাইভেট। হ্যাঁ? বাচ্চাদের ইনফরমেশন প্রাইভেট। বাচ্চাদের নাম, বাচ্চারা কোন স্কুলে পড়ে, বাচ্চাদের বয়স কত, বাচ্চাদের ছবি, এগুলা কোনোটাই কালেক্ট করা যাবে না উইদাউট দেয়ার প্যারেন্টস কনসেন্ট। বুঝতে পারছি? হুম? জি স্যার। যেমন কথার কথা, এখন তো ২০২৫, আপনি যদি ২০২০ দিয়ে কোনো একটা জিমেল আইডি খোলার চেষ্টা করেন, দেখবেন যে অনেক ফিচার কাজ করতেছে না। হ্যাঁ, ইউটিউবে অনেক ভিডিও আসবে না। এটার রিজন কি? কারণ এগুলা প্যারেন্টাল কনসেন্ট থাকে। যে এই অ্যাকাউন্ট চালাইতে হলে ওই প্যারেন্টের অনুমতি লাগবে। এবং আমি কি, কি ভিডিও দেখতেছি সব ওই অ্যাকাউন্টেও একটা রিপোর্ট চলে যাবে। তো এইভাবে আমাদের প্রোডাক্টের কোডিং বলেন বা প্রোডাক্টের ফিচার সেট ডিজাইন বলেন, যাই হোক, রিকোয়ারমেন্টস গুলো ওভাবেই থাকতে হবে। তাহলে বাচ্চাদের ইনফরমেশন যখন বলেন তো স্যাররা, আমাদের সিএসসি লাইনে বাচ্চাদের ইনফরমেশন নিতে হয় এরকম দু একটা অ্যাপস বলতে পারবেন? স্যার গেমিং অ্যাপ্লিকেশন যেগুলো গেম গুলা, এক্স্যাক্টলি। বাচ্চারা কিন্তু প্রচুর পরিমাণ গেম খেলে। হ্যাঁ, অনেক সময় এজ ইনঅ্যাপ্রোপ্রিয়েট গেমও খেলে। বাট সেখানে তাদের ইনফরমেশন যদি নেয় বা মানে যদি কোনোভাবে প্রমাণ পায় যে ইনফরমেশন গুলা উইদাউট দেয়ার প্যারেন্টস কনসেন্ট নেওয়া হচ্ছে, তখন কিন্তু লিগাল কনসিকুয়েন্স হইতে পারে। আচ্ছা, লিগাল কনসিকুয়েন্স বলতে আমি কি বুঝাচ্ছি? আপনার কি বাংলাদেশে জেল হবে? না। আপনি যেই গেমিং কোম্পানির জন্য রিমোট জব করতেছেন, সেই কোম্পানির জরিমানা হবে। আপনাদেরকে আর বাংলাদেশে এসে ধরে নিয়ে যাচ্ছে না। কিন্তু আলটিমেটলি আমরা তো কি গ্লোবাল গ্র্যাজুয়েটস। সিএসসিরা কি গ্লোবাল গ্র্যাজুয়েটস না? আপনি যখন সোনারগাঁও থেকে পাশ করবেন, শুধু যে বাংলাদেশের জন্য কাজ করবেন তা না। আপনি সারা ওয়ার্ল্ডের স্যার জন্য কাজ করার। বোথ হইতে পারে স্যার, কারণ লিগাল কনসিকুয়েন্সে যদি বাংলাদেশের আইন আইসিটি অ্যাক্ট অনুযায়ী হ্যাঁ, যায় যদি তাহলে থাকে। তো লিগাল হ্যাঁ, কনসিকুয়েন্স। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। যদি প্রাইভেসি, আমি যদি কারো ইনফরমেশন জোরপূর্বক নেই বা বিক্রি করি, সেল করি, তাহলে কিন্তু বাংলাদেশেরও আইসিটি একটা আছে। হ্যাঁ, সেই হিসাবেও আমাদের কনসিকুয়েন্স আসতে পারে। বাট মোস্টলি যেটা আর হবে না যে হলে তো আপনি স্যার যে এই কোম্পানির জন্য কাজ করতেছেন, সেই কোম্পানি একটা বড় ধরনের জরিমানার শিকার হতে পারে। আর অবশ্যই আমার বিজনেস যদি ফল করে, আমিও আস্তে, আস্তে হারায় যাব। আচ্ছা। আর কি আছে দেখি, প্রাইভেট ইনফরমেশন। সো এই যে প্যাট্রিয়ট অ্যাক্ট ম্যাক্ট যা আছে এগুলা পড়ার দরকার নেই। এগুলা পড়েন না। এগুলা যদি আগ্রহ লাগে পড়তে পারেন, বাট এগুলা বাংলাদেশের জন্য অ্যাপ্লিকেবল না। So আমরা এগুলা বাদ দিচ্ছি।
এইটা একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, আসবেই কোশ্চেন ফাইনাল একটা। ফেয়ার ইনফরমেশন প্র্যাকটিস। আচ্ছা, ফেয়ার ইনফরমেশন প্র্যাকটিস বলতে যেটা বোঝাচ্ছে যে এই যে একটু আগে বলতেছি যে আমাদের কিন্তু নানান কাজেই মানুষের প্রাইভেট ইনফরমেশন কালেক্ট করা লাগে। সো একটা সিস্টেম থাকা দরকার যে যার মাধ্যমে আমি প্রাইভেট ইনফরমেশন নিব, কিন্তু ইউজারের প্রাইভেসি যে রাইটস সেটা লঙ্ঘন হবে না। ঠিক না? আমার তো কাজের জন্য তো নিতেই হবে, কিন্তু ইউজারকে না ঠকায়, ইউজারকে বোকা না বানায়, যাতে আমি ফেয়ারলি তার ইনফরমেশনটা কালেক্ট করি, সেটার জন্য কিছু গাইডলাইন্স বা রুলস দরকার। তো এরকম একটা রুলস আপনারা পাবেন আপনাদের বইয়ে। ইউরোপিয়ান ইউনিয়নের ইইউ এর একটা ডেটা প্রোটেকশন ডিরেক্টিভ আছে। সালটা দেখেন 1995, 1995 সালে তারা যে সব ডিরেক্টিভ দিছে, আমি পড়লে বুঝবেন যে এই জিনিসগুলো আজকে অবধি পর্যন্ত প্রত্যেকটা অ্যাপস ইউজ করে। তারা 1995-এ কিন্তু এত পরিমাণ ডিজিটাল ডিভাইস ছিল না, ইন্টারনেটই ছিল না ওদের কাছে। তারপরেও তারা যতটুকুই ছিল না কেন, তারা কিন্তু মোটামুটি বেশ বেশ ফরওয়ার্ড লুকিং একটা অ্যাক্ট তারা করছে, ইমপ্লিমেন্ট করছে, যেটা এখনো অবধি ইউজ করা যায়। তো আমরা এই ডিরেক্টিভ গুলো একটু একটু করে পড়ি। সো সিচুয়েশনটা অনেকটা এরকম যে আমি একটা অ্যাপস বানাইছি, আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমরা একটা অ্যাপস বানাইছি, অ্যাপসে প্রচুর পরিমাণ প্রাইভেট ইনফরমেশন কালেক্ট করা হবে, এমন ভাবে কালেক্ট করব যাতে ইউজারের প্রাইভেসি নষ্ট না হয়। এইটার জন্য কি কি করা দরকার? আচ্ছা, দেখি একটা একটা করে পড়ি। নোটিস: an individual has the right to know if his or her personal data is being collected, and any data must be collected for clearly stated legitimate purpose. তাহলে কি বললো? যে যখনই আপনি ইউজারের প্রাইভেট ইনফরমেশন কালেক্ট করতে যাবেন, তখনই নোটিফিকেশন জানাইতে হবে। এরকম আসে না স্যাররা, যে কোনো একটা অ্যাপস ইনস্টল করার সময় দেখেন না, যে ফার্স্টেই জিজ্ঞেস করে যে এই আমরা কিন্তু তোমার ক্যামেরার অ্যাক্সেস নিব, আমরা কিন্তু তোমার স্টোরেজ নিব, আমরা কিন্তু মাইক্রোফোন অ্যাক্সেস নিব, এই জিনিসগুলো জিজ্ঞেস করে, দেখছেন? জি স্যার। হ্যাঁ। সো দেখেন, ফার্স্টেই কি নোটিফাই করতে হবে, জানাইতে হবে যে আমি কিন্তু তোমার প্রাইভেট ইনফরমেশন নিচ্ছি, এবং কি কাজে নিচ্ছে এটা লেজিটিমেট পারপাসে নিতে হবে, অযথা কোনো কারণে নেওয়া যাবে না। আচ্ছা, নাম্বার 2, চয়েস: an individual has the right to elect not to have his or her personal data collected. সো তার একটা চয়েস দিতে হবে। আপনি এমন এমন অপশন করা যাবে না যে নিলাম, খালি জানাইলাম, তাইলে হবে না। তাকে অ্যালাও এবং ডিনাই দুটো অপশন দিতে হবে। এরকম অপশন আসে না? স্যার সব সফটওয়্যারের ক্ষেত্রে আসে না। হ্যাঁ, যেগুলো আসে না তারা কমপ্লায়েন্ট না, তারা আইন মেনে চলতেছে না। সো যেমন কথার কথা, মনে করেন যে বেশ কিছু সার্ভিস আছে, এগুলো আবার অ্যালাউ না করলে চলেও না, যেমন স্যার গুগল পাঠাও পে বা সার্ভিস। পাঠাও বা সার্ভিস উবার আছে, কিন্তু সবই লোকেশন স্যার ছাড়া অ্যালাউ চলে করতে না। হবে। এক্স্যাক্টলি। সো আপনাদের যদি কারো হুয়াওয়ে বা এই ধরনের ফোন থাকে যেটার মধ্যে মানে গুগল মোবাইল সার্ভিসেস জিএমএস টা চলে না, তাদের দেখবেন যে অনেক দামি ফোন কিন্তু পাঠাও উবার চলে না। তাদের আবার অনেক কাহিনী করতে হয়, ইমুলেটর ডাউনলোড করতে হয়, আম, অনেক কাহিনী কুহিনী করে পরে চালাইতে হয়। তো এই জন্য দেখা যাচ্ছে হুয়াওয়ে খুব ভালো ফোন বানায়, খুবই দাম, অনেক দামি দামি ফোন, বাট বাংলাদেশে খুব একটা সেল হয় না। আচ্ছা, হোয়াট এভার, তারপরে স্যার দেখি ইউজ। ওয়াও তো স্যার এই প্রাইভেসি কনসার্নের জন্য একটু স্যার এরা আলাদা হয়ে গেছে স্যার। হ্যাঁ, ওদেরকে ব্যান কিন্তু এই কারণেই করা হয়েছিল যে তারা ডেটা ডেটা চুরি করে এবং ডেটা সেল করে চাইনিজ গভর্নমেন্টের কাছে। জি আচ্ছা, স্যার। ইউজ: an individual has the right to know how personal data will be used and right to restrict its use. তার মানে হচ্ছে আমি ধরেন একবার অ্যালাউ করছি, তার মানে এই না যে সারা জীবন অ্যালাউ থাকবে। আমার যদি কখনো মনে হয় আমি আমার অ্যালাউটা উঠাই দিব, আমি চাইলে এটা উঠাই দিতে পারি। যেমন আপনার যদি মনে হয় যে ফেসবুককে আপনি রিকোয়েস্ট করুন যে আপনার যত ডেটা ছিল সব ডিলিট করো, এটারও কিন্তু সিস্টেম আছে। সিকিউরিটি: organizations must implement appropriate technical and organizational measures to protect personal data, and the individual has the right to know what these measures are. আচ্ছা, এটার সিচুয়েশনটা কিরকম? ধরেন কথার কথা আমরা যে দারাজ ইউজ করি না, তো দারাজে জি স্যার। আপনার ক্রেডিট কার্ডের আপনি অ্যাড করে রাখছেন। এখন কোনো কারণে এনি হাউ যদি দারাজের সার্ভার থেকে আপনার ক্রেডিট কার্ড ইনফরমেশন গুলো ব্রিচ হয় বা হারায় যায়, নষ্ট হয়ে যায়, এনি এনি সিচুয়েশন, এনি ডাটা রিলেটেড ইনসিডেন্ট, হারায় যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, করাপ্টেড হতে পারে,
আম অনেক সময় এক্সপোজড হয়ে যেতে পারে। দেখা যাচ্ছে ইন্টারনেটে দেখা যাচ্ছে আপনার ক্রেডিট কার্ড ইনফরমেশন। এরকম হইতে পারে। তখন সেক্ষেত্রে কার্ডিং, হুম, তখন সেক্ষেত্রে কে দায়ী থাকবে? দারাজ। দারাজ বা যে কোম্পানির সার্ভারে আমি ডেটাটা দিচ্ছি। তার মানে হচ্ছে দেখেন এখানে কাহিনীটা কি? আমি কনসেন্ট দিলাম, নেও আমার ডাটা, সমস্যা নাই। কালেক্ট করো, প্রবলেম নাই। নোটিফিকেশন দিলাম, অ্যালাও বাটনে চাপও দিল। কিন্তু এই অ্যালাও হওয়ার পর ডেটাটার সিকিউরিটি দেওয়াটাও আমার কাজ। এখন সেটার জন্য যদি আমাকে নেটওয়ার্ক সিকিউরিটি স্পেশালিস্ট হায়ার করতে হয়, করতে হবে। আমাকে যদি হ্যাকার হায়ার করতে হয়, হোয়াইট হ্যাট হ্যাকার হায়ার করতে হয়, আমার করতে হবে। তাদেরকে বেতন দিতে হবে। আপনি যদি সিকিউরিটি না দিতে পারেন, তখনও কিন্তু ডেটা কালেকশন করা যাবে না। বুঝতে পারছি? অর্থাৎ ইউজারের ডেটা আমি যদি সিকিউরলি সেভ করতে না পারি, আমাকে কিন্তু ডেটা কালেকশন করা যাবে না। এটার উদাহরণ হিসেবে বলি, যেমন বেশ কিছুদিন আগেই ইবিএল এর নাম শুনছেন না? ইস্টার্ন ব্যাংক জি লিমিটেড। জি স্যার। তো তাদের অ্যাপসে একটা আপডেট আসলো এবং এই আপডেটটা দেওয়ার পরে তাদের প্রিভিয়াস সার্ভারের কোনো ডাটা নতুন অ্যাপসে আসে নাই। তো কোনো একটা কারণে তাদের আগের ডাটা হয়তো করাপ্ট হয়ে গেছে অথবা হারায় ফেলছে। সো তাদের ইউজারদেরকে তারা নতুন করে রেজিস্টার করাইছে। এটা নিয়ে কিন্তু পরবর্তীতে অনেক সমালোচনা হয়েছিল। বুঝতে পারছি? স্যার এই যে কয়দিন আগে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকেও তো হ্যাঁ, স্যার যেমন 50,000 স্ট্যান্ডার্ড করে চার্টার্ডের আপনার এটা ক্রেডিট। হইছে। এখন হ্যাঁ, চিন্তা করেন, এত আজব বড় ব্যাপার স্যার। ব্যাংক তাদেরই ক্রেডিট কার্ড থেকে টাকা চুরি হয়ে যায় ওটিপি ছাড়াই। এবং স্যার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এটাই তো স্যার সবচেয়ে এলিট শ্রেণীর ব্যাংক স্যার। এখানে একটা অ্যাকাউন্ট থাকা মানে স্যার একটা মানে একটা ব্যাপার মানে আছে, বিশাল ব্যাপার, হ্যাঁ? ইন্টারন্যাশনাল বিশাল ব্যাংক। ব্যাপার আসলেই স্যার। তো সেই জায়গায় যদি এই অবস্থা হয়, তো তাহলে মনে করেন যে মানে অন্যান্য ব্যাংকগুলোকে আমরা কিভাবে বিশ্বাস করব? আচ্ছা। এরপরে আসেন কারেকশন। An individual has the right to challenge the accuracy of the data and to provide corrected data. সো কারেকশনের বিষয়টা কি? ধরেন কোন কারণে আপনি ভুল ইনফরমেশন সার্ভারে আপলোড দিছেন। এটা পরবর্তীতে চেঞ্জ করার একটা সুযোগ থাকা দরকার। এটার উদাহরণ হিসেবে বলা যায় আমাদের এনআইডি গুলা। আমাদের এনআইডি গুলা কোন কারণে যদি নাম, বাবার নাম বা জন্মসাল যাই হোক, সেটা যদি সার্ভারে ভুল আকারে আসে, সেটা কারেকশনের একটা অপশন থাকা দরকার। অ্যান্ড ফাইনালি হচ্ছে এনফোর্সমেন্ট। An individual has the right to seek legal relief through appropriate channels to protect privacy rights. অর্থাৎ কোনো কোম্পানি, কোনো অর্গানাইজেশন হইতে পারে গভর্নমেন্ট, হইতে পারে নন গভর্নমেন্ট। এনি অর্গানাইজেশন আপনার প্রাইভেসি রাইটস যদি আম, লঙ্ঘন করে, তখন সেই ক্ষেত্রে আপনি লিগ্যাল অ্যাকশন নিতে পারবেন। সো এই জিনিসগুলা মেনটেন করেই আমাদেরকে ডেটা কালেক্ট করতে হবে। বুঝতে পারছি? এই জিনিসগুলা জি মেনটেন স্যার। করে আমাদেরকে পাবলিক ডেটা কালেক্ট করতে হবে। এখন পরীক্ষায় প্রশ্ন কিভাবে আসবে? আমি কি আপনাদের লিখতে দিব? এই ডিরেক্টিভ গুলো মুখস্থ লেখেন। কি মনে হয়? না স্যার, হয়তো হ্যাঁ, একটা হ্যাঁ। সিনারিও বর্ণনা এইভাবে করে হ্যাঁ, স্যার ই করবেন। এক্সাক্টলি। একটা গল্প বা কিছু থাকবে। এগুলাই লিখবেন। কিন্তু এই জিনিস মানে এইভাবে মুখস্থ লিখবেন না যে অ্যান ইন্ডিভিজুয়াল হ্যাজ দ্য রাইট টু নো। এভাবে লিখবেন। আপনি ধরেন কথার কথা আমি আপনাকে বললাম যে আপনি একটা গেম বানাচ্ছেন। গেমে প্রচুর বাচ্চারা ইনফরমেশন দিচ্ছে। সো কিভাবে তাদের ডাটাটা কালেক্ট করবেন? তখন আপনি লিখবেন যে হ্যাঁ, তাদের প্যারেন্টস এর আইডি দিতে হবে। অ্যা বাচ্চা যা গেম করতেছে, সে কয় ঘন্টা গেম খেলে সেটার একটা ইনফরমেশন যাতে প্যারেন্টস এর কাছে যায়। এই ধরনের বিষয়গুলো আপনি লিখতে পারেন। লেখার ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নাই। আচ্ছা। আর ফাইনালি আমরা পড়বো হচ্ছে ২ টা এথিক্যাল ইস্যু রিলেটেড টু প্রাইভেসি। একটা হচ্ছে ডেটা ব্রিচ। ডেটা ব্রিচ বলতে একটু আগে আলোচনা করে ফেলছি। ডেটা ব্রিচ মানে হচ্ছে কোনো সার্ভার থেকে যদি ডেটা হারায় যায় বা উম ডেটা আনঅথরাইজড কেউ অ্যাক্সেস পেয়ে যায়। তো আবার ওই একই গল্প, একই সিচুয়েশন। দারাজের ওয়েবসাইটে আপনি আপনার ক্রেডিট কার্ডটা এড করছিলেন এবং ক্রেডিট কার্ডের ইনফরমেশন কোনো কারণে, কোনোভাবে আ ব্রিচ হয়ে গেল। ডেটাটা ব্রিচ হয়ে গেল মানে ডেটাটা কেউ আনঅথরাইজড অ্যাক্সেস পেয়ে গেল। তো এইবার একটু পার্টিসিপেশন দরকার সবার, হ্যাঁ? সবাই একটু কথা বলবো আমরা। সেটা হচ্ছে যে দারাজ নিজেরা ভিতরে তাদের নেটওয়ার্ক টিম যখন জানতে পারল যে আমাদের ডেটা ব্রিচ হইছে, তখন তাদের হাতে ২ টা অপশন। ১, ইউজারদেরকে জানানো যে আপনাদের আ ক্রেডিট কার্ডটা সরায় ফেলেন অথবা পিন নাম্বার চেঞ্জ করে ফেলেন। অথবা ব্যাংককে বলেন যে যাতে দারাজে পেমেন্ট না করে। আর ২ নাম্বার অপশন হচ্ছে যে আপাতত ইউজারদেরকে না জানায়ে ভিতরে জিনিসটা সলভ করার চেষ্টা করে।
যদি সম্ভব হয়। প্রশ্ন হচ্ছে যে আপনারা স্যার যদি এই এখন সিচুয়েশনে থাকেন কি করবেন? স্যার এই সিজন থাকলে প্রথমত স্যার আমার কোম্পানির রেপুটেশন ফার্স্ট, তো আমি তো ফার্স্টে চিন্তা করবো যে আমি কিভাবে ভিতরে ভিতরে সলভ করতে পারি। আচ্ছা, আচ্ছা, আর ভেরি না গুড হইলে পয়েন্ট। তখন স্যার ভেরি গুড তো পয়েন্ট। তখন স্যারের ইউজারকে পয়েন্টটা তো জানা হচ্ছে, যাবে। ইশতিয়াক স্যারের পয়েন্টটা হচ্ছে যে কোম্পানির রেপুটেশন জড়িত। আমি যদি এখন ইউজারদেরকে জানাই তখন একটা ঝামেলা হইতে পারে। আর অন্য কেউ? স্যার ব্যাংক গুলাকে জানানোর কোনো সিস্টেম না আছে? মানে ব্যাংকগুলোকে জানাবো আরকি যে আপনাদের ইউজারদের অনেক পরিমাণ ভিসা কার্ড বা ক্রেডিট কার্ড এটা ইনফরমেশন হয়ে গেছে, ব্রিচ হয়ে গেছে আমাদের সামহাউ। আমরা চেষ্টা করতেছি ঠিক করতে। মিনওয়াইল আপনারা বন্ধ করে রাখেন পেমেন্ট। এই তো? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হইতে পারে একটা অপশন। মানে এটা তো স্যার গুড সলিউশন হতে পারে না, কারণ ইউজার তো অন্য জায়গাও পেমেন্ট করতে পারে, অন্য জায়গায় অ্যাড করতে পারে, অন্য তাহলে তো জায়গায় এড করতে ইউজার, পারে। হ্যাঁ, অন্য ইউজারের জায়গায় এড তো করতে পারে। আসলে হ্যাঁ, সেটাও একটা প্রাইভেসি কাহিনী। হ্যাম্পার। মানে ইউজারদেরকে জানানো এর পক্ষে কে আছেন? কেউ এটার পক্ষে কিছু বলেন শুনি। স্যার আমি যখন জানতেছি যে অলরেডি ব্রিজ স্যার, যে এটা ধরেন ক্যাগেলে পাবলিশ হয়ে গেছে, এমন একটা ডেটা সেটটা পাবলিশ হয়ে গেছে, সেই ক্ষেত্রে তো আসলে ইউজারদের জানানো ছাড়া এটা তো ইন্টারনালি ই করার কোনো হ্যাঁ, সিস্টেম বাংলাদেশের নেই। লেগে এটা খুবই রিস্কি। তাহলে এটা তো ইউজারদের তখন মেইল করে জানাতেই হবে। আমার পার্সোনালি মেইল না হইলেও, মেইলেও যদি না হয় তাহলে আমার ডিরেক্টলি এসএমএস কল বা করে কিছু কল একটা, সেন্টারের হ্যাঁ, মাধ্যমে কল দিয়ে জানাতে হবে, বলা দরকার যে আপনাদের কার্ডটা সরায় পার্সোনালাইজ ফেলেন। মেসেজ পাঠাতে হবে। কোনো একটা মিস্টেক হয়ে গেছে, আপনারা তাড়াতাড়ি কার্ড সরায় ফেলেন। আচ্ছা, তো এইটাই হচ্ছে মজা। হ্যাঁ, মজাটা হচ্ছে যে আপনাদের ইথিক্সের একদম প্রথম ক্লাসেই বলছিলাম, মিড টার্মও দিছেন, কুইজ দিছেন, আহ, যে আসলে ইথিক্যাল ডিসিশন গুলো না এত সহজে নেওয়া যায় না। কারণ এখানে অনেক টাইপের জিনিস আমাদের চিন্তা করতে হয় এবং অনেকগুলো লজিক্যাল রিজনিং এর মাধ্যমে একজন একজন ব্যক্তি নেয় না। একটা বোর্ড অফ ডিরেক্টরস থাকে, সবাই মিলে বসে এক একজন এক একটা লজিকের উপর নিজেদের পার্সপেক্টিভ শেয়ার করে এবং আলটিমেটলি একটা ডিসিশন এজ এ গ্রুপ নেওয়া হয়। তো এই সিচুয়েশনটার ক্ষেত্রে যেই দুইটা প্রবলেম আসছে, আহ, একটা প্রবলেম হচ্ছে যে আমি আমার ক্লায়েন্টদেরকে ইমিডিয়েটলি জানাবো অ্যাবাউট দ্য ডেটা ব্রিচ, আর আরেকটা প্রবলেম হচ্ছে যে আমি আমার ক্লায়েন্টদেরকে এখনই জানাবো না, আপাতত এটা ভিতরে ভিতরে সলভ করার ট্রাই করি, তারপরে জানাবো। এখন এই ক্ষেত্রে দুই ক্ষেত্রেই আমরা একটু বলি যে দুই ক্ষেত্রেই কাহিনী কি। ফার্স্ট অফ অল আমি কথা বলবো হচ্ছে যে ইমিডিয়েটলি জানানো। সো আমি ইউজারদেরকে ফোন করি, মেসেজ করি, ইমেল করি, যা করি না কেন, যে আমরা বলবো যে আমাদের একটা ইন্টারনাল প্রবলেমের কারণে হতে পারে বা সিকিউরিটি প্রবলেমের কারণে হতে পারে, আমাদের ডেটা ব্রিচ হয়েছে, আপনার কার্ডটা ক্ষতির কারণ হতে পারে, বা দেয়ার ইজ এ রিস্ক দ্যাট ইউ উইল বি অ্যাটাকড, সো প্লিজ রিমুভ দিস কার্ড ফ্রম ওয়েবসাইট ফর নাও। সো আমাদের এই ওয়েবসাইট থেকে আপাতত কার্ডটা সরায় নেন। সেই ক্ষেত্রে ইউজারদের অ্যাটলিস্ট এই অপশনটা আছে যে আমার কার্ডটা আমি রিমুভ করে ফেললাম, বা আমার কার্ডটা পিন চেঞ্জ করে ফেললাম, বা ব্যাংকে ফোন দিয়ে বললাম যে দারাজ বা এই পার্টিকুলার ওয়েবসাইট থেকে যাতে পেমেন্ট না হয়, এই একটা অপশন দিলাম। কিন্তু এইটার সাথে সাথে যেই প্রবলেমটা হবে, সেই প্রবলেমটা হচ্ছে আপনার ইউজাররা আননেসেসারিলি প্যানিক করবে। উদাহরণ হিসেবে বলি, ধরেন কথার কথা আপনারা ফেসবুকে শুনলেন যে অনেকেরই বিকাশ থেকে টাকা চলে যাচ্ছে, তখন কি করবেন স্যাররা? তাড়াতাড়ি করে স্যার যা এটা ক্যাশ সবচেয়ে ছিল ভালো সব ক্যাশ উদাহরণ আউট হয় কি করতে স্যার, যাবেন। ওই যে ফেসবুকে মাঝে মাঝে দেখবেন স্যার অনেকের লেগে গেছে স্যার, ফেসবুক আমার ইউজ করবে এটার আমি পারমিশন দিলাম না, হ্যাঁ, হ্যাঁ, ওরকম। মাঝে মাঝে দেখা যায় তো। মানে আসলে তাতে কিন্তু কিছু আসে যায় না ফেসবুকে। না তো আসলেই তো স্যার। তো যেটা বলতেছিলাম যে ইউজাররা অনেক সময় প্যানিক করে এবং প্যানিকের কারণে হয় কি যে একটা ছোট প্রবলেমেও একটা বড় ধরনের ইউজার বেস আপনার অ্যাপস থেকে বের হয়ে চলে যেতে পারে, এন্ড দ্যাট ইজ ডেট্রিমেন্টাল টু ইউর বিজনেস অর্গানাইজেশন। এটা এক নাম্বার। আচ্ছা, নাম্বার 2, যখন আপনি ইউজারদেরকে জানাচ্ছেন যে আমার এরকম একটা ডেটা ব্রিচ সমস্যা হয়েছে, এইটার উপরে একটা মিডিয়া নেগেটিভ নিউজ করবে, আর এই নেগেটিভ নিউজের সাথে সরাসরি কানেক্টেড হচ্ছে আপনার স্টক বা শেয়ারের প্রাইস। বুঝতে পারছেন? আপনার কোম্পানির স্টক বা শেয়ারের ভ্যালু দেখবেন কমে যাচ্ছে। তখন হবে কি, স্টকের মানে এই শেয়ার মার্কেট থেকে কি হয়, শেয়ার মার্কেট থেকে ক্যাপিটাল গেইন হয়।
অর্থাৎ একটা কোম্পানি চালানোর জন্য যে ইনভেস্টমেন্ট বা ক্যাপিটাল দরকার সেটা কিন্তু শেয়ার মার্কেট থেকেই কোম্পানিরা তুলে। সো আননেসেসারিলি প্যানিক করার কারণে কি হবে, আপনার স্টকের ভ্যালুও কমে যেতে পারে। এমনও হইতে পারে আপনার এই মানে এই নিউজটা ছাড়ার কারণে আপনি আপনার মানে লিটারেলি আপনার কোম্পানি বন্ধ হয়ে গেছে। বুঝতে পারছেন? অথচ এমন তেমন কিছু হয়তো সামান্য পরিমাণ ডেটা হয়তো ব্রিচ হয়েছিল, হয়তো যেটা মোস্টলি হয় যে আসলে সব ইউজারের ডেটা একটা সার্ভারে থাকে না, এটা ডিস্ট্রিবিউটেড থাকে। সো হয়তো কোনো একটা ছোট্ট সাব সার্ভারের হয়তো কথার কথা ৫,০০০ লোকের ইয়া হয়েছে, কিন্তু ওই ৫,০০০ এর ভয়ে ২০ লক্ষ লোক বের হয়ে চলে গেছে। ব্যাপারটা কি বুঝছেন? জি স্যার। হ্যাঁ। এইবার আসেন হচ্ছে আপনি যদি ইউজারদেরকে না জানান, এইটার কাহিনী কি হবে? এইটার কাহিনী হবে যে ইউজারদেরকে যখন আপনি জানাবেন না এবং ইভেনচুয়ালি ২-৪ দিন পরে যখন আল্টিমেটলি মিডিয়ায় নিউজটা আসবেই যে প্রায় এত হাজার লোকের আ ভিসা কার্ড, আ যেটা ব্রিচ যেটা হয়ে গেছে। যেমন ইয়ার ক্ষেত্রেই হয়েছে যে একটু আগে আমরা স্ট্যান্ডার্ড চার্টারের কথা বলতেছিলাম। তারা কিন্তু স্যার অফিসিয়ালি নির্দিষ্ট ব্যাংকের জন্য কি পেমেন্ট অফ করা যায় কার্ডে? নির্দিষ্ট মানে সার্ভিসের জন্য নির্দিষ্ট পেমেন্ট অফ করা যায়। জি হ্যাঁ, স্যার, নির্দিষ্ট সার্ভিসের জন্য। নির্দিষ্ট সার্ভিসের জন্য অফ করা যায়। যে এই তাহলে পার্টিকুলার ওয়েবসাইটে ওইটা আমরা হচ্ছে অফ করে দিই। কোম্পানি হচ্ছে সরাসরি ব্যাংকে বলে দিবে যে আমাদের ওয়েবসাইটে পেমেন্ট অফ করে দাও। হ্যাঁ, আমাদের ওয়েবসাইটে পেমেন্ট অফ করে দাও। হ্যাঁ। সো এখন যদি আমি নিউজটা না জানাই তখন কাহিনী কি হবে? তখন অনেক এফেক্টেড ইউজার, তাদের সংখ্যা বাড়বে এবং এইসব এফেক্টেড ইউজাররা আপনার এগেইনস্ট এ যে লিগ্যাল লসুটস গুলা করবে সেগুলা জরিমানা দিতে দিতেও আপনার অনেক পরিমাণ ক্ষতি হবে। ব্যাপারটা কি বুঝছেন? কারণ তারা যেটা বলবে যে তোমরা কিন্তু ইন্টারনালি জানতা যে তোমাদের ডেটা ব্রিচ হয়েছে, বাট আমাকে কোনো প্রিকশনারি মেসেজ পাঠাওনি। সো এখন জরিমানা দাও। ব্যাপারটা কি বুঝছেন? সে তার হয়তো ৫০,০০০ টাকা নিছে, সে ৫,০০,০০০ টাকা করে জরিমানা তুলবে আপনার থেকে। সো ২ দিকেই কিন্তু প্রবলেম। জানাইলেও প্রবলেম, জানাইলে এদিকে স্টকের ভ্যালু কমে যাচ্ছে। হ্যাঁ, ব্যাড রেপুটেশন। আবার ওইদিকে আমি যদি মানে না জানাই তখন আবার লিগ্যাল কনসিকুয়েন্স এর মধ্যে পড়ব। সো এই ক্ষেত্রে আসলে ডিসিশনটা একজন সিঙ্গেল পারসন নেয় না। বরং সবাই মিলে ডিসিশনটা নেয় এবং ওভারঅল যেকোনো একটা ডিসিশনেই তারা বজায় থাকে এবং ওই ডিসিশনেই তারা আল্টিমেটলি আগায়। বুঝতে পারছি? এখন যদি জরিমানা দেওয়া লাগে দিবে, কোনো সমস্যা নেই। অনেক বড়, বড় কোম্পানি জরিমানা দিয়েও আসছে। তাহলে মানে ইথিক্যাল ডিলেমাটা কি বুঝছেন? জি স্যার। পরীক্ষায় আসলে লিখতে পারবেন ২-৪ টা লাইন? পারবো স্যার। আচ্ছা। তো আচ্ছা, কনজিউমার প্রোফাইলিং এটা আমরা নেক্সট ক্লাসে একটু আলোচনা করব। সমস্যা নাই। আ কনজিউমার প্রোফাইলিং আচ্ছা, এটা বেশি সময় লাগবে না, পড়ায় ফেলি, হ্যাঁ? কনজিউমার প্রোফাইলিং এইটা হচ্ছে মূলত আমাদের এই যে Facebook অ্যাডস গুলা আছে না? Facebook এ নানান ধরনের প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট আসে না আপনাদের? হুম? যেমন কথার কথা নুসরাত জাহান। তো এই ম্যাডাম হচ্ছে একটা হিজাব কিনতে চায়। তো ধরেন কথার কথা উনি ইন্তিশার বা কোনো একটা পেজে একটা হিজাব তার পছন্দ হইল। তো হিজাবটার দাম হচ্ছে ৳১৫০০। এখন উনি যেহেতু হিজাব লিখে একবার ফেসবুকে সার্চ দিছে, এখন মনে করেন যে উনার কাছে সমানে হিজাবের পেজের অ্যাড আসা শুরু হবে এবং আ এমন সব পেজেরও অ্যাড আসবে যেই পেজে উনি কোনোদিন নামও শুনে নাই, লাইকও দেয় নাই। কিন্তু অ্যাড চলে আসছে। এরকম হয় আপনাদের সাথে? যে একটা কিছু লিখে জি সার্চ স্যার। দিলে ওই রিলেটেড আরো ১০ পেজ চলে আসে। তো এটা তো খুবই একটা কমন স্যার ইনসিডেন্ট আমরা অনেকের তো সাথেই হয়। মাঝে অফিসে একদিন স্যার বলছিলাম স্যার যে পিৎজা হাট আর আপনার ইয়ে নিয়ে কথা বলতেছিলাম, কোনো সাহসটা দেয়নি স্যার। অ্যাড চলে আসছে। পিৎজা হাট আর মনে হয়, হ্যাঁ হ্যাঁ অ্যাড মানে অ্যাড চলে কিওয়ার্ড আসছে। ফোনের মাইক্রোফোন পর্যন্ত ব্রিজ। হ্যাঁ। তো এটাই একটু আলোচনায় আসবে, একটু পরেই আসবে। তো তখন উনি দেখলো কি যে আম আপনার আরেকটা পেজ আসছে যেটার মধ্যে সেম কোয়ালিটির হিজাব, একই রকম কালার, একই রকম এবং ভালো রিভিউ ওয়ালা সেরকম একটা হিজাব ৳১২০০ সেল করতেছে। তাহলে বলেন তো এই যে এডটা আসলো এটার জন্য ম্যাডামের একটা উপকার হলো না? কারণ উনি কিন্তু এই পেজটার নামও জানতো না। আরেকটা পেজের নাম জানে, সেখানে ৳১৫০০ উনি অর্ডার করে ফেলতো। কিন্তু এখন একটা অল্টারনেট চলে আসছে তার সামনে যে না, আরো ৳৩০০ কমে আরেকজন সেম জিনিসই বিক্রি করতেছে। বুঝতে পারছি?
জি স্যার। হ্যাঁ, সো আমরা এই কনজিউমার প্রোফাইলিংটা স্পেশালি ডেটা ইঞ্জিনিয়ার যারা হবেন সামনের দিনে তারা প্রচুর পরিমাণ ইউজ করি এবং মানুষের পার্সোনাল ইনফরমেশন বিভিন্ন ডিভাইসের থেকে বিভিন্ন সেন্সর থেকে যে ডেটা আসে সেগুলোর মাধ্যমে এআই মডেল ট্রেন করে আপনারা কিন্তু একটা প্রেডিকশন বের করার চেষ্টা করেন যে তার কোনটা কোনটা ভালো লাগবে আর কোনটা কোনটা ভালো লাগবে না। ওই অনুপাতেই তাকে পার্সোনালাইজড অ্যাডস দেখানোর চেষ্টা করেন। এটা আমাদের মানে সফটওয়্যার ইন্ডাস্ট্রির একটা মেইন কাজ বলতে পারেন। ডেটা ডেটা ইন্ডাস্ট্রি। এখন আমি যে সিচুয়েশনটা বলবো সেটা আ অনেকটা এরকম যে স্যারদের কখনো হইছে কিনা আ কাউকে মেসেজ করেন নাই, কোন জিনিস লেখা সার্চ করেন নাই। সকালে ঘুম থেকে উঠে ভাবছেন এটা কিনবো, বিকালে এড আসছে। এরকম কার, কার সাথে হইছে? আর এরকম হয়েছে স্যার, এরকম মাথায় যেটা ভাবি ওটাই আসে। হ্যাঁ, মানে পরবর্তী ব্যাপারটা কি মনে বুঝছেন? করি যে এটা কিনতে চাই। স্যার কথা এটা বলি নাই, হচ্ছে কাউকে মেসেজ করি ফেসবুকের, নাই। যেটা জানছি স্যার, ফেসবুকের একটা এআই আছে, এইজ র্যাঙ্ক। ওইটার কাজ হচ্ছে এটা, ওইটা এত অ্যাডভান্স যে আমাদের ডেইলি আমরা যা যা ইউজ করি ওইটার উপর এত রিসার্চ করছে, আমরা 2 দিন পরে কি করবো, 3 দিন পরে কি করবো, ওইটাও ওই ডেটা অ্যানালিসিস করে আগে থেকে হচ্ছে বার করে রাখছে। প্রেডিক্ট করে রাখতে হবে। থ্যাংক ইউ স্যার। মূলত এই আইডিয়াটাই হচ্ছে কনজিউমার প্রোফাইলিং। সো এখানে যে প্রোফাইলিং ওয়ার্ডটা, এই প্রোফাইলিং ওয়ার্ডটা কিন্তু আরেকটা জায়গায় ইউজ করে। সেটা হচ্ছে ক্রিমিনাল ইনভেস্টিগেশনের সময়। হুম? মূলত ডিটেকটিভ ব্রাঞ্চ বা এরাও কিন্তু প্রোফাইলিং করে। সো ওনাদের প্রোফাইলিংটা অনেকটা এরকম যে ওনারা হচ্ছে অল্প কিছু ক্লু নিয়েই অপরাধীর মোটামুটি অনেক কিছু শনাক্ত করার চেষ্টা করে। আমরা অনেক সময় এরকম বিভিন্ন ক্রাইম সিনেমা-টিনেমা দেখি না? যে গোয়েন্দা আসলো, হ্যাঁ? ২-১ টা পানের পিক দেখেই বের করে ফেললো যে সে কোথায় থাকে, কি করে, তার বয়স কত ইত্যাদি, ইত্যাদি। এরকম আমরা সিনেমায় দেখি না অনেক সময়? জি স্যার, বা এসিপি গোয়েন্দা প্রদ্যুম্ন স্যার। বইগুলাতে পড়ি। তো কনজিউমার প্রোফাইলিং ব্যাপারটা অনেকটা ওরকমই কাছাকাছি। যে সেটা হচ্ছে মূলত আ যেমন একটা উদাহরণ দেই, হ্যাঁ? যে আমরা তো এখানে সোনারগাঁওয়ে যারা আছি, এই ক্লাসটায় যারা আছি আমাদের কিন্তু কাছাকাছি বয়স সেম। আ ধরে রাখতে পারি যে ২৫ থেকে ৩০ এর ভিতরে আমাদের সবার বয়স। এবং আ মোটামুটি ইনকামের লেভেলটাও কাছাকাছি। আমরা বেশ অনেকগুলা গ্রুপ চ্যাটে ধরেন কথার কথা ইশতিয়াক আহমেদ তাশরিফও আছে, রিফাত হাসানও আছে, রুহুল আমিনও আছে। অনেকগুলা গ্রুপ চ্যাটে আপনারা ২ জনই বা ৩ জনই মিউচুয়াল আছেন। আপনাদের মিউচুয়াল ফ্রেন্ডের সংখ্যাও অনেক। কারণ যেহেতু এই সেম ভার্সিটিতে পড়ে। তো এখন শীতকাল আসতেছে। রুহুল আমিন সকালবেলায় চিন্তা করল যে শীত আসতেছে, একটা হুডি কিনব। এবং উনি হুডি লিখে সার্চ দিল। আর এখন উনার কাছে নানান ধরনের হুডির পেজের এড আসতেছে। এখন ব্যাপারটা হচ্ছে কি শীতকাল এবং হুডি কিনবো এই আইডিয়া শুধু রুহুল আমিনের জন্যই যে ইউনিক তা না। এই সেম জিনিস নুহের মোজাম্মেলও চিন্তা করতেছে। এখন দেখবে যে রুহুল আমিন এবং নুহের মোজাম্মেলের লাইফস্টাইল, তাদের আ তাদের লোকেশন, তারা একই ইউনিভার্সিটিতে পড়ে, তাদের মিউচুয়াল ফ্রেন্ডস, তারা তারা কোন গ্রুপ চ্যাটে আছে এবং সেই গ্রুপ চ্যাটে কি, কি কিওয়ার্ড লিখে সার্চ দেওয়া হচ্ছে। এগুলা সব এনালাইসিস করে ওই যে আপনি যেটা বললেন যে Facebook বা বিভিন্ন বড় কোম্পানির যারা ডেটা অ্যানালিটিক্স এর কাজ করে, তাদের এআই চিন্তা করবে যে রুহুল আমিনের যেহেতু সকালবেলায় মনে হইছে যে তার একটা হুডি কেনা দরকার, মনে হয় নুহের মোজাম্মেলেরও হুডি লাগবে। একই এড এর কাছেও পাঠাই দিই। তখন রুহুল আমিন মনে হবে যে না আমি তো আ মানে ইয়ে লিখে সার্চ দিছি। আমি তো হুডি লিখে সার্চ দিছি। তাই আমার কাছে আসতেছে। কিন্তু নুহের মোজাম্মেলের কাছে মনে হবে কি আমি ম্যাজিক দেখতেছি। ঘুম থেকে এসে সকালে চিন্তা করছি, আমার ব্রেন হ্যাক করে অ্যাডভার্টাইজ দেখাই দিছি। ব্যাপারটা কি ওটা বুঝছেন? আমাদের বলা যে ওই এআইটা হচ্ছে আমাদেরকে আমাদের থেকে বেশি চিনে। হ্যাঁ, কারণটা কি? কারণ আমরা তো আমাদের ডেটা নিয়ে এত কনসার্ন না। আমরা কত জায়গায় কি বলতেছি না বলতেছি আমাদের ব্রেন ভুলে যায়। আপনি সারাদিনে যা করেন তার 80% জিনিসই ব্রেন কিন্তু ফালায় দেয়। কিন্তু কম্পিউটার তো তা করবে না। কম্পিউটারে তো এটা RAM, মেমোরি সেগুলো সেভ করে রাখবে। সো আপনি যেটা ওই হচ্ছে হ্যাঁ, আমার চিন্তা করার যে ইয়াটা ওইটাই কপি কইরা রাখছে, ও এখন ওইভাবে চিন্তা করে যেভাবে হ্যাঁ, আমার অনেকটা ব্রেন ওরকম। কাজ করে। অনেকটা ওরকম। সো এই জিনিসটাকে আমরা কি বলতেছি? কনজিউমার প্রোফাইলিং। তো এখন কনজিউমার প্রোফাইলিং এর জন্য অনেক ধরনের টুলস আছে। আপনারা কুকিজ এর নাম শুনছেন? কুকিজ?
জি স্যার, ওয়েব হ্যাঁ ব্রাউজারের কুকিজ। হ্যাঁ বিভিন্ন ওয়েবসাইটে গেলে এরকম দিলে অ্যালাউ অল কুকিজ এবং ইত্যাদি ইত্যাদি। যেমন কথার কথা যে আমি ধরেন কথার কথা আমি যদি আমার ফেসবুকটায় যাই, বেসিক্যালি আমার ব্রাউজারের জন্য এই কুকিজটা এনাবল থাকার কারণে আমি যখন ফেসবুকে ঢুকি আমার কিন্তু নতুন করে লগ ইন করা লাগে না, রাইট? চলে আসে। কিন্তু অন্য একটা ব্রাউজার থেকে যদি জি যাই স্যার। যেখানে এই কুকিজটা সেট করা নাই, সেখানে গেলে কিন্তু ফেসবুকে গেলে আমারটায় আসবে না, আসবে কি লগ ইন পেজ, রাইট? লগ ইন পেজ চলে আসবে। ওখানে গেলে কিন্তু সরাসরি আমার ফেসবুকে ঢুকতে পারতেছি না। এই জিনিসগুলা কুকিজের মাধ্যমে মূলত জি অথেন্টিকেশন স্যার। একটা টোকেন দেয় এবং সেই টোকেনটা সেভ করে রাখা হয়। তো এই কুকিজটা চাইলে কিন্তু আপনি ব্যাড ইন্টেনশনেও ইউজ করতে পারেন। অর্থাৎ এটাকে আপনি একটা ডেটা কালেকশন টুল বা যেটাকে আমরা বলি যে থার্ড পার্টির কাছে ডেটা বিক্রি করার জন্য, মানে আপনি লেজিটিমেট একটা ওয়েবসাইটের জন্য কুকি ডিজাইন করলেন কিন্তু ওটা ভিতরে ভিতরে অন্যান্য সার্ভারেও এই ডেটাটা পাঠায় থার্ড পার্টির কাছে ডেটা সেল করার জন্য। সো ওইটা কিন্তু আনইথিক্যাল। ব্যাপারটা বুঝছেন? ধরেন কথার কথা মানে কুকিজ কিন্তু মোস্টলি ইউজ হয় আপনার লাস্ট সেশন ডাটা সেভ করে রাখার জন্য। সো আপনি যদি দারাজে ঢুকেন এবং কিছু প্রোডাক্ট সার্চ করেন, কোন প্রোডাক্টটা কত সময় ধরে আপনার স্ক্রিনে ওপেন ছিল, কোনটা অ্যাড করছিলেন পরে আবার রিমুভ করছেন, অ্যাড টু কার্ট করে আবার রিমুভ করছেন, এই জিনিসগুলাই মূলত তারা সেভ করে রাখে। যাতে কি হয় নেক্সট আরো ২ সপ্তাহ পরে যখন আবার দারাজে ঢুকবেন, সেম লেভেল অফ এক্সপেরিয়েন্স যাতে আপনাকে দেওয়া যায়। সো মোস্টলি কিন্তু কুকিজ ভালো কাজে ইউজ হয়। বাট এটাকে কিন্তু ট্র্যাকিং হিসাবে মানে মোট কথা হচ্ছে আমার ইন্টারনেট ট্রাফিক, আমি কোথায় কোন ওয়েবসাইটে যাই, কি করি না করি, কোন জিনিসগুলোর দিকে তাকাই থাকি বেশি, সেই জিনিসগুলোও কিন্তু তারা চাইলে ওইভাবে প্রোগ্রাম করা সম্ভব। সো কুকিজ আপনারা কোথায় পাবেন? কুকিজ আপনারা মূলত যদি ব্রাউজারের ইন্সপেক্টে যান এবং এখানে অ্যাপ্লিকেশন নামে একটা ট্যাব আছে, এইখানের মধ্যে কুকিজ কোনটা কোনটা সেভ আছে, লেটস সে যে ফেসবুক এর এর ভিতরে কোন কোন কুকিজ আছে, সেটা কতদিন যাবত আপনার কম্পিউটারে সেভ করা, এই ধরনের ইনফরমেশন গুলো আপনি পাবেন। ইনফ্যাক্ট আপনারা নিজেরা কুকি প্রোগ্রামিংও করতে পারবেন। ঠিক আছে? এটা তেমন কঠিন কিছু না। বেসিক্যালি কিছু অবজেক্ট জেসন আকারে কিছু অবজেক্ট সেভ করে রাখা, আর কিছুই না। তাহলে বুঝতে পারছি কুকিজের ব্যাপারে বা কনজিউমার প্রোফাইলিং এর ব্যাপারে ইথিক্যাল ইস্যুটা কি। চাইলে এটা ভালো কাজেও ব্যবহার করতে পারেন, যেটা লেজিটিমেট পারপাস, মার্কেটিং, অ্যাডভার্টাইজমেন্ট, প্রোডাক্ট প্রমোশন, পেজ প্রমোশন, এগুলা কাজে ইউজ করা যায়। আবার এট দ্য সেম টাইম একজন ইউজারকে যারা এত কিছু বুঝে না, ধরেন আপনারা তো সিএসসি স্টুডেন্ট, আপনারা অনেক কিছু হয়তো বুঝেন, কিন্তু চিন্তা করেন যে পৃথিবীর অধিকাংশ মানুষ কিন্তু এগুলো বুঝে না, তারা খালি ইয়েস ইয়েস চাপ দিয়ে যায়। এখন আমি যদি তাদেরকে ঠকাই তাহলে কিন্তু আলটিমেটলি লিগ্যাল কনসিকুয়েন্স আসতে পারে। বুঝতে পারছি? কারণ দিন শেষে এগুলো প্রোগ্রাম কিন্তু আমরাই করব, এগুলার কোড আমরাই করব। সো কোডের মাধ্যমে কি ইমপ্লিমেন্ট করবেন আপনি সেটা কিন্তু অনেক ক্ষেত্রে নির্ভর করে। কনজিউমার প্রোফাইলিং বুঝছি। জি স্যার। আচ্ছা, এখন হচ্ছে অ্যাটেন্ডেন্স মিস করছেন কারা কারা? আইডিটা বলেন। স্যার আমি মিস করছি। আইডিটা একটু বলেন। স্যার আমিও মিস করছি। 4307 স্যার। 4307 ইশতিয়াক আহমেদ। আর স্যার 4287 4287 হুজ্জাতুর রহমান। 4325 4325 বেবি আক্তার। আর 4226 4226 রিফাত হাসান। আর কেউ আছেন? 4232 4232 নুহের মোজাম্মেল। আর কেউ আগে ছিল? আচ্ছা, তো আজকের ক্লাসে যতটুকু পড়াইলাম কোনো কোয়েশ্চেন কনফিউশন? সাব্বির হোসেন স্যার আইডিটা কত দেখি। সাব্বির, হ্যাঁ সাব্বির হোসেন প্রেজেন্ট দাও আছে। আজকে যেটুকু পড়াইছি কোনো কোয়েশ্চেন? না স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আমরা অ্যাটেন্ডেন্সটা অফ করে দেই।